ঠিক যে মন্তব্যের প্রেক্ষিতে একেবারে অভিযোগ দায়ের, তারপর মামলা এবং তার তদন্তে সিআইডি ডেকে পাঠালো, ঠিক কি মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। 4 তারিখ জবাব হবে। আর এবার সরাসরি চলে যাব ভবানী ভবনে আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থ, দেখো একেবারে এই যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যেমনটা আমরা জানতে পারছি সিআইডি সূত্র মারফত, এই যে বক্তব্য, সেই বক্তব্যের পর সিআইডি যে মামলা করেছে, সিআইডি যে মামলা তদন্তভার নিয়েছে, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানতে চাওয়া হচ্ছে যে বিষয়, সেটা হচ্ছে যে এই রকম বক্তব্য কেন দিলেন, পাশাপাশি হচ্ছে এই বক্তব্যের কারণ কি রয়েছে, এই বক্তব্য যে দেওয়া হবে তার সেটা কবে থেকে ঠিক হয়েছিল, এবং এই বক্তব্যের জন্য ল অ্যান্ড অর্ডারের যে সমস্যা হতে পারে সেই বিষয়ে তিনি জানেন কিনা। এইরকম একাধিক বিষয় কিন্তু সিআইডির গোয়েন্দারা তারা জিজ্ঞাসাবাদ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ এই বিষয়ের উপরে একেবারে তদন্ত করার পরে তবেই কিন্তু এই যে ধারায় মামলা, সেই মামলা হয়েছে, এবং তারপরেই কিন্তু জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনের একেবারে এই যে জায়গায় আমার সহকর্মী সন্দীপ পালকে দেখাতে বলো, 4 তলা যে জায়গায় দেখতে পাচ্ছ সিআইডির যে দপ্তর, সেই দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। মূলত ভোট প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যের পর যে অভিযোগ হয়েছে, আমার সহকর্মী হিন্দল যেমনটা জানালো, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই হচ্ছে যে বিষয় অভিযোগকারী যে অভিযোগটা করেছেন, সেই অভিযোগটা হচ্ছে যে বিভিন্ন বিষয়, তার মধ্যে একাধিক যে ধারার কথা বললে তুমি, সেই ধারার মধ্যে যে বিষয় রয়েছে উস্কানি দেওয়ার ধারা রয়েছে, অর্থাৎ যে বক্তব্য, অর্থাৎ উস্কানিমূলক বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একেবারে সিআইডির যারা আধিকারিকরা রয়েছেন, সেক্ষেত্রে হচ্ছে স্পেশাল একটা টিম রয়েছে, যদিও কোনো এসআইটি তৈরি না হলেও তার মধ্যে তারা হচ্ছে জিজ্ঞাসাবাদ করছে। মূলত উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য বিএনএস 192 নম্বর ধারা, এছাড়া হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বা শত্রুতা সৃষ্টি হতে পারে, তার জন্য হচ্ছে 196 নম্বর ধারা, এছাড়া 351 সাবসেকশন 2 এবং 353 সাবসেকশন 1, সেই ধারাতে কিন্তু একেবারে যে ধারায় মামলা দায়ের হয়েছে তার মধ্যে রয়েছে একাধিক জামিন অযোগ্য ধারা। আর এবার আমাদের শোনাবো যার অভিযোগের প্রেক্ষিতে এই মামলা দায়ের হয়েছে, মামলাকারী কি বলছেন। একজন এমপি বা এমএলএ ভোটের সময় যখন পারদ মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে রয়েছে, সেই সময় কোনোভাবে কোনো এমপি, যে কোনো এমপি বা যে কোনো এমএলএ, তারা এইরকম ভাষণ দিতে পারেন না, যে ভাষণে সমাজে অস্থিরতা তৈরি হয়। তো আমরা সেই অভিযোগটা আমরা করেছি এবং আমরা তার প্রমাণও দিয়েছি। আজকে আমরা এসেছি ভবানী ভবনে, তার কারণ হচ্ছে 17/5 আমরা একটা নতুন এভিডেন্স দিয়ে আমাদের একটা অ্যাডিশন অফ সেকশন এবং একজনকে অ্যাকিউজডকে আমরা নতুন করে অ্যাড করার জন্য চিঠিটা দিয়েছিলাম বিধাননগর সাইবার ক্রাইমে। সেখানে রিজু দত্তের নাম আছে। রিজু দত্ত একটি তার ভাষণে ক্লিয়ারলি বলে দিয়েছেন, এবং আমরা সেই এভিডেন্স জমা করেছি। প্রচুর ঘরবাড়ি পোড়ানো হতো এবং প্রচুর মানুষ মারা যেত। আমরা সেই বিষয়টাই আজকে ভবানী ভবনে, আমরা যিনি আইও আমাদের, উনি আজকে এখানে আছেন, এবং যিনি এডিজি সিআইডি, তাকে আমরা এটা পুনরায় আমরা একটা আবেদন জানাতে এসেছি যে যদি ওনারা এটাকে না দেখেন তাহলে আমরা আগামী দিনে কোর্টে যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।